তাহলে কি ঠিক, কি হ্যাঁ? বোঝাও আমাকে আকশা, বোঝাও। মেজবা সামান্য চেঁচিয়ে উঠল। আকশার হাতের বাহু চেপে ধরে রেখেছে ও। আরেক হাতে থুতনি উঁচু করে ধরে রাখা। আকশাকে চেয়ারের সাথে ঠেসে ধরেছে। ও ছটফট করছে। অন্য সময় হলে আকশার এই ছটফটানি এক মুহূর্ত সহ্য করতো না মেজবা। সঙ্গে সঙ্গে ছেড়ে দিত। তবে আজ ছাড়ল না। আরো রূঢ়ভাবে স্পর্শ করলো ওকে। কঠিন থেকে কঠিনতর হলো। মেজবার চোখ মারাত্মক লাল হয়ে গেছে। ওই চোখের দিকে তাকিয়ে ভয় হলো আকশার। আকশা কাতরাতে কাতরাতে বলল, ছাড়ুন মেজবা, লাগছে আমার। এভাবে ধরবেন না আমাকে, ব্যথা পাই আমি। ছাড়বো। হ্যাঁ, ঠিক বলেছ। ছেড়েই দেবো তোমাকে। তোমাকে আর রাখা যাবে না। এক মুহূর্তের জন্য না। এমন মেয়েকে আমি আমার জীবনে রাখবো না, যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে বেড়ায়। থু, তুমি আমার থুতু পাওয়ার যোগ্য না। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, আর তুমি তুমি এই প্রতিদান দিলে। এত বড় ধোঁকা। আকশাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল মেজবা। মেজবার চোখের কোণ বেয়ে এক ফোঁটা দুর্বোধ্য জল গড়িয়ে পড়ল। মেজবার সঙ্গে সঙ্গে হাতের উল্টো পিঠে মুছে নিল সেটা। আকশা বুঝতেও পারল না। আকশার পায়ের নিচে মাটি নেই যেন। হঠাৎ কি থেকে কি হয়ে গেল। মাথায় প্রচন্ড চাপ পড়ছে। বুক মাত্রাতিরিক্ত ধুকপুক করছে। অনবরত ঘামছেও। আকশা এগিয়ে এসে মেজবার হাতের বাহু ধরে কাঁদতে কাঁদতে ভাঙ্গা গলায় বলল, আমি এসব কিছু করিনি মেজবা। আমি এমন মেয়ে নই। আপনাকে ধোকা দিইনি আমি। আব্বি চুপ। তোর আর কোনো কথা শুনতে চাই না আমি। আকশার হাত ছিটকে সরিয়ে দিয়ে এগিয়ে গেল মেজবা। আকশাকে দেওয়ালের সাথে ঠেসে চেপে ধরে দাঁত পিষে বলল, এই তোর সাথে আমার কিসের শত্রুতা? হ্যাঁ বল, কিসের শত্রুতা? নাকি তুই আমার উপর কোনো এক্সপেরিমেন্ট করছিস? কোনটা? দেখতে চাইছিস যে একজন ভদ্র পরিবার ছেলের ধৈর্যের বাঁধ কতটুকু, সর্বোচ্চ আঘাত পেলে কেমন আচরণ করে, সেটা দেখতে চাইছিস তুই? তুই আমাকে আর কোনোভাবে হার্ট করতে বাকি রাখিসনি। অলরেডি সবভাবে করে ফেলেছিস। শুধু এটাই বাকি ছিল। এটুকুও করে ফেললি। এই যে তাকিয়ে দেখ, এই যে এখানটায় এখানটায় আঘাত লাগে, বুঝলি? আঘাত করতে করতে আর কিছু বাকি রাখিসনি এখানে। তোর মতো হার্টলেস আর ক্যারেক্টারলেস মেয়ে এটা বুঝবেও না। তোকে তোর এত ভুলের পরেও ক্ষমা করে দিলাম। কখনো অসম্মান করিনি। কোনোভাবে তোর অসম্মান হতে দিইনি। তারপরে তুই তুই দেখিয়ে দিলি 5 বছর আগের সেই আকশার কোনো পরিবর্তন ঘটেনি। সে আগের মতোই স্বার্থপর আর নিকৃষ্ট রয়ে গেছে। মেজবার চিৎকার চেঁচামেচি করে কথাগুলো বলতে বলতে পুনরায় চোখ লাল হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে গেছে ওর। আকশার বাহুতে রাখা হাত দুটো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আকশার চুল এলোমেলো হয়ে গেছে। মুখের ওপরে এসে পড়ে আছে। সমানে কাঁদছে ও। মেজবার তবু সামান্য দয়ামায়া হলো না। ও দাঁতে দাঁত চেপে বলল, আজকের পর থেকে তোর আমার কোনো সম্পর্ক আর থাকলো না। আজ এখানে, এই মুহূর্তেই আমাদের সব সম্পর্ক শেষ। আজকের পর তোকে আমি চিনি না। এই বাসায় তোর কোনো জায়গা হবে না। গেট আউট। মেজবার চিৎকারে আকশা কেঁপে ওঠে। মুখে হাত দেখে ডুকরে কাঁদতে লাগলো। অচানক ওর হাতে টান লাগলো। মেজবা ওকে টেনে ধরে বলল, লাগেজ নাও, এখনই বের হও। মেজবার এই রূপ এর আগে কখনো দেখেনি আকশা। ও ভয়ে ভয়ে গুছিয়ে রাখা লাগেজটা উঠিয়ে নিতেই মেজবা ওর হাত টেনে ধরে ঘরের বাইরে নিয়ে আসলো। ড্রয়িং রুমে মেজবার মামুনি আর চাচি বসেছিলেন। ছেলে আর ছেলে বউকে এমত অবস্থায় দেখে অবাক হলেন তারা। মেজবার আকশার হাত ধরে টেনে সদর দরজার দিকে নিয়ে গেল। মেজবার ওই রাগ আর আকশাকে কাঁদতে দেখে আকশার শাশুড়ি চাচি শাশুড়ি বিচলিত হয়ে দ্রুত উঠে আসলেন। আকশার শাশুড়ি অস্থির হয়ে ছেলেকে বললেন, কি করছো বাবা? তো বৌমাকে কোথায় নিয়ে যাচ্ছ এভাবে? আর বৌমা কাঁদছে কেন? মেজবা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে ফিরে ক্রূর হেসে বলল, তোমার বৌমা ওর বাসায় যাওয়ার জন্য অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করছে মামনি, তাই ওকে ওর বাসায় দিয়ে আসতে যাচ্ছি। তাহলে যে ক্যান্টনমেন্টে যাওয়ার কথা ছিল, নসিবে থাকলে যাবে কোনো একদিন। পুনরায় হেসে কথাটা বলে কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জোরপূর্বক আকশার হাত ধরে টেনে নিচে নিয়ে গেল মেজবা। আকশা এতক্ষণ হাত ছাড়ানোর চেষ্টা করলেও মেজবার শক্তির কাছে অসহায় হলো। আকশাকে মেজবা গাড়ির দিকে টেনে নিয়ে যেতেই আকশা সর্বশক্তি দ্বারা হাত ছাড়ানোর চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলল, আমি কোথাও যাব না মেজবা, ছাড়ুন আমাকে, এখানেই থাকবো আমি। হু আর ইউ? এখানে থাকার কে তুমি? আপনার স্ত্রী। আপনি আমার স্বামী। আমি আপনার সাথেই থাকতে চাই। মেজবা টান মেরে আকশাকে সামনে এনে আঙ্গুল তুলে শাসিয়ে জোর গলায় বলল, এই ফালতু মেয়ে, আমি তোমার স্বামী নই। আজকের পর থেকে আমাকে স্বামী পরিচয় দেবে না। খুন করে ফেলবো।
আকশা আর চোখে মেজবাকে দেখছে। মেজবার মুখের দিকে সরাসরি তাকাতে ভয় লাগছে ওর। মেজবার দৃষ্টি সামনের দিকে। আকশা যে গাড়িতে অবস্থান করছে সেটাই বোধ করি মনে হচ্ছে না। আকশার বুক ধড়ফড় করছে। মেজবা খুব স্পিডের সাথে গাড়ি ড্রাইভ করছে। আকশা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিল। মেজবার মুখ পানে চেয়ে একটা ঢোক গিলে বলল, আমার কথা শুনুন মেজবা, বলার সুযোগ তো দিবেন। মেজবা যেন আকশার কোনো কথা শুনতেই পায়নি। ও নিজের মতো ড্রাইভ করেই চলেছে। আকশা এবার চরম অধৈর্য অস্থির হয়ে কিঞ্চিত জোরের সাথে বলল, মেজবা, আমার কথা শুনুন প্লিজ। মেজবা হঠাৎ ফাঁকা রোডের এক সাইডে ধুম করে গাড়ি থামিয়ে দিল। আকশা সামান্য সামনে হেলে পড়ে বুকে হাত রেখে নিজেকে সামলে নিল। মেজবা স্টিয়ারিং এ হাত রেখে চকিতে ঘুরে তাকালো আকশার দিকে। এরপর হঠাৎ সিট বেল্ট খুলে ওর সিটের কাছে এগিয়ে এসে ওর হাতের বাহু চেপে ধরে বলল, কি কথা? এক্সকিউজ শোনাবে? এতক্ষণ ভেবেচিন্তে একটা এক্সকিউজ বের করেছো তাই না? তোমার কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। ইভেন তোমার কোনো কথা যেন আমার কান অবধি না আসে। আপনি তো ফ্যাসিস্টের মতো আচরণ করছেন মেজবা। মানুষ দোষ ত্রুটি করতেই পারে, তাই বলে তাকে একেবারে চুপ করিয়ে দেবেন? হাসিনার মতো বিহেভিয়ার। আকশা কিঞ্চিত বিরোধ করে কথাটা বলতেই মেজবা আঙ্গুল তুলে শাসিয়ে বলল, জাস্ট শাট আপ। হাসিনার সাথে তুলনা করো কাকে তুমি? হাসিনা কোনো নির্দোষ ব্যক্তি ছিল না। ইতিহাসে ওর মতো ফ্যাসিস্ট খুব কম এসেছে। ইভেন তোমার কথার মাধ্যমেই তুমি হাসিনার কার্যকলাপকে জাস্টিফাই করার চেষ্টা করো না। তোমার ফ্যামিলি কি আমলিক করতো কোনো কালে? হুম। আকশা মাথা নেড়ে জবাবটা দিতেই মেজবা পুনরায় বলল, আমি ফ্যাসিস্ট নই। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিই। মেজবা, কিন্তু আমার কথাটা তো শোনো। চুপ। আকশাকে ধমকে চুপ করিয়ে দিল মেজবা। ও সরে যেতেই আকশা বিড়বিড় করে বলল, আসলেই ফ্যাসিস্ট। বিপরীত পাশের মানুষের কথা না শুনে যে শুধু নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়, সে তো ফ্যাসিস্টই। আবার ফ্যাসিস্ট কখনো শুনতে পারে না যে সে ফ্যাসিস্ট। আকশা বিড়বিড় করে হঠাৎ পাশ থেকে ফোড়ন কেটে মেজবাকে বলে উঠল, আপনি চাইলে আসন্ন 12 তারিখের নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন মেজবা। বাংলাদেশের মানুষ বেশিরভাগ সব খাল কেটে কুমির আনে তো। ওরা কিন্তু কেউ যে ফ্যাসিস্ট সেটা জানলে তাকে ভোট দিতে লাফিয়ে পড়বে। নির্বাচনে দাঁড়ালেই দেখবেন আপনি নির্বাচনে জিতে গেছেন। আকশার কথাটা বলা মাত্র মেজবা ওর দিকে শুধু একবার তাকালো। সঙ্গে সঙ্গে আকশা চুপ হয়ে গেল। মেজবার পরিকল্পনা ছিল আকশাকে ওর বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে চলে যাবে। সেই মোতাবেক আকশাকে বলেও রেখেছিল যে নেমে যেন ডিকি থেকে নিজেই লাগেজ নামিয়ে নেয়। আকশা বারবার মেজবার দিকে করুণ চোখে তাকাচ্ছিল, তবে মেজবা একবারের জন্য ওকে দেখল না। আকশার জন্য সৌভাগ্যের ব্যাপার হলো বাড়ির গেটের কাছে আসতেই দেখা গেল ইরফান দাঁড়িয়ে আছে সেখানে। ওর মাথায় টুপি। নামাজে গিয়েছিল সম্ভবত, সেখান থেকেই ফিরছিল। বাড়ির ভেতরে যাবে তখনই ওদের বাড়ির দিকে গাড়ি আসতে দেখে দাঁড়িয়ে গেছে। আকশা গাড়ির ভেতর থেকেই ভাইয়া বলে চেঁচিয়ে ডাক দিল। আকশার কণ্ঠ শুনে ইরফান দ্রুত এগিয়ে আসলো। গাড়ি গেটের সামনে থামতেই ইরফান জানালার কাছে এগিয়ে এসে নিচু হয়ে ডাক দিল আকশাকে। মেজবা বন্ধুর গলা শুনে জানালা নামিয়ে দিল। মেজবাকে দেখে ইরফান বলল, গাড়ি থেকে নামবি না দোস্ত? নাকি ভেতরেই বসে থাকার ইচ্ছা আছে? নামছি। মেজবা শান্ত গলায় কথাটা বলে নেমে এসে আকশা যেই পাশে বসেছিল সেই পাশে দরজা খুলে দিল। আকশা নিজে দরজা খুলে বের হতে পারত, তবে সেটার আর প্রয়োজন হলো না। মেজবাকে জড়িয়ে ধরল ইরফান। তোকে কতদিন পর দেখলাম বলতো? তোর তো কোনো খোঁজ খবরই নেই। লাস্ট মেসেজ যে গতকাল দিয়েছিলাম সিন করেছিস? সরি দোস্ত, বিজি ছিলাম একটু। ইটস ওকে, পরে দেখে কিন্তু অবশ্যই রিপ্লাই করবি। একটা রিলস শেয়ার করেছি। মেজবা জবাবে কিছু বলল না, মাথা নাড়ালো শুধু। আকশা ততক্ষণে লাগেজ বের করে এনে দাঁড়িয়েছে ভাইয়ের পাশে। মেজবাকে দেখছে অপলক। ইরফান এবার মেজবার হাত ধরে বাড়ির ভেতরের দিকে টেনে নিয়ে বলল, চল ভেতরে। আমি যাব না। যাবি না মানে? বেড়াতে এসেছিস না আমাদের এখানে? যদিও ইনফর্ম করে আসা উচিত ছিল তোদের। আম্মা তাহলে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারতেন। কিছু করতে হবে না দোস্ত, ওকে দিতে এসেছিলাম অ্যাকচুয়ালি। দিতে মানে? তা তুই থাকবি না? না, আমার চট্টগ্রামে ফিরতে হবে আজ। ওর নাকি বাসার কথা খুব মনে পড়ছিল, তাই দিতে এলাম। রেখে দে তোদের কাছে। মেজবা শেষোক্ত কথাটা কেমন গম্ভীরভাবে বলল। ইরফান না বুঝতে পারলেও আকশা ঠিকই বুঝতে পারল। উদ্বিগ্ন চোখে তাকালো মেজবার দিকে, কিন্তু মেজবার কোনো হেলাফেলা হলো না। ইরফান নাছোড়বান্দা, ও মেজবাকে ছাড়লই না। জাপটে ধরে রেখে অনুরোধ করলো, তোকে ভেতরে যেতেই হবে। বিয়ের দিন তো ইমার্জেন্সি বলে চলে গেলি। শালা সেদিন তোর বিয়ের দিন ছিল বলে কিছু বলিনি। আজ কিন্তু কোনোভাবেই ছাড়ছি না। বাড়ির নতুন জামাই বাড়িতে এসে বাইরে থেকে চলে যাবে, এটা কেমন দেখায়? আম্মা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। চল ভেতরে চল। অগত্যা মেজবাকে ইরফানের জড়াজড়িতে ভেতরে যেতেই হলো।
আকশা ঠোঁট চেপে কপট হাসলো। ও বোধহয় মনে প্রাণে এটাই চাচ্ছিল। বলা হয়, মন থেকে কোনো জিনিস চাইলে নাকি সেটা পাওয়া যায়। আয়েশা বেগম একমাত্র মেয়ে জামাইয়ের আশা উপলক্ষে বেশ আয়োজন শুরু করে দিয়েছেন। তিনি একবার রান্নাঘরে যাচ্ছেন, একবার ডাইনিং এ। কি করবেন দিশা পাচ্ছেন না ঠিক। মাঝখানে বসার ঘর বাঁধে মেজবা সোফায় বসে ফোনে টুকটাক কাজ করছিল। শাশুড়িকে এমন দিশেহারা হতে দেখে ও এবার বলেই উঠল, আপনি এত ব্যস্ত হবেন না আম্মু। কিছু করতে হবে না। আমাকে এখনই যেতে হবে। আপনি শুধু এক গ্লাস পানি আনুন আমার জন্য। না না, তা কি করে হয় বাবা? তুমি বিয়ের পরে এই প্রথম এসেছো আমাদের বাড়িতে। এক গ্লাস পানি খাইয়ে দেবো শুধু? এ কেমন কথা? আমি রান্না বসিয়েছি। না খেয়ে তোমাকে যেতে দিচ্ছি না। তুমি বরং মেয়ের ঘরে যাও। ও এসেই তো হাত মুখ ধুতে চলে গেল। আকশা আকশা সবে ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালেতে মুখ মুছছিল। বাইরে থেকে মায়ের ডাক শুনে তোয়ালে হাতেই দ্রুত বেরিয়ে আসলো। জি আম্মু বলো। আকশা এগিয়ে আসতে আয়েশা বেগম বললেন, জামাই বাবাকে ঘরে নিয়ে যাও তো। আকশা মায়ের কথা শুনে আর চোখে মেজবার দিকে তাকালো। মেজবা ওকে যেন দেখেইনি। ও হালকা হেসে শাশুড়িকে বলল, থাক আম্মু, আমি এখানেই ঠিক আছি। ভেতরে যেয়ে একটু বিশ্রাম নাও বাবা, তোমাকে তো আবার জার্নি করতে হবে। মেজবাকে শেষমেশ উঠে আকশার সাথে ওর ঘরের দিকে পা বাড়াতেই হলো। শাশুড়ির সামনে স্বাভাবিক থাকলেও ভেতরের দিকে যত পা বাড়ালো তত ওর মুখের রং বদলে যেতে লাগলো। মেজবা ফ্লোরে পা রেখে বিছানার উপরে বসে আছে। ওর সম্পূর্ণ মনোযোগ যেন ফোনের দিকে। অচানক খট করে দরজা বন্ধ হওয়ার শব্দ কানে আসতেই মুখ তুলে সামনের দিকে তাকালো। দেখলো আকশা দরজা বন্ধ করে দিয়েছে। স্বয়ংক্রিয়ভাবে ভ্রু কুঁচকে গেল মেজবার। মেজবা তৎক্ষণাৎ দ্রুত উঠে দরজার দিকে পা বাড়ালো। আকশা মেজবাকে উঠে আসতে ওর সামনে এসে দাঁড়িয়ে হাত দ্বারা বাধা দিয়ে আটকে নিল। কোথায় যাচ্ছেন আপনি? বাইরে। কেন? এখানে হেজিটেশন ফিল হচ্ছে। মেজবার স্পষ্ট জবাব। আকশা প্রশ্ন করলো, হেজিটেশন ফিল হবে কেন হঠাৎ? তোমাকে দেখে, তোমার মুখ দেখে বোঝা গেল। মেজবা পুনরায় পা বাড়াতেই আকশা ওর বাহু টেনে ধরে বলল, দাঁড়ান মেজবা, সরো, সাইড দাও। এভাবে দরজা আটকে আমার বেইজ্জতি করার চেষ্টা করবে না। মেজবার কথা শুনে আকশার খুব হাসি পেল। ও বহু কষ্টে হাসি আটকে বলল, স্বামী স্ত্রী আমরা, বেইজ্জতির কি আছে? তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক থাকছে না, সুতরাং ডিস্টেন্স মেনটেন করো। মেজবা এবার ওকে সরিয়ে দিতেই আকশা অচানক মেজবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল পেছনের দিকে। মেজবা রুট চাহনিতে তাকালো ওর দিকে। আকশা এবার এগিয়ে গিয়ে মেজবার গালে হাত রেখে বলল, আপনাকে আমার কথা শুনতেই হবে। আমি প্রতারক নই, আর না তো ক্যারেক্টারলেস। আমি নিজেকে প্রুভ করতে পারবো। করো। মেজবা নির্বিকার ভাবে বলতেই আকশা হাঁপ ছেড়ে বাঁচল যেন। বিছানার উপর থেকে ফোনটা উঠিয়ে নিয়ে এসে হোয়াটসঅ্যাপে ঢুকলো। এরপর একটা কনভারসেশন বের করে মেজবার সামনে ধরে বলল, এই দেখুন। মেজবা ভ্রু কুঁচকে তাকিয়ে দেখলো ফোন স্ক্রিনে। আকশা এক নাগাড়ে বলতে লাগলো, আমি যার সাথে কথা বলছিলাম ইনি সেই সাইফুল ইসলাম। আমাদের সাইফুল ভাইয়া, আমার বেস্ট ফ্রেন্ড কলির এক্স হাজবেন্ড। তো? মেজবা নির্লিপ্তভাবে প্রশ্ন করতেই আকশা বলল, ওনার সাথেই প্রায়ই কথা হতো আমার। উনি কলির হাজবেন্ড ছিলেন। ডিভোর্স হয়ে গেছে তাদের। তারা ভালোবেসে বিয়ে করেছিল নিজেরা। ডিভোর্স হওয়ার কারণ ছিল ভাইয়ের ফ্যামিলি। ভাইয়ের মা কলির উপরে অনেক টর্চার করতো। ভাইয়াকে জানাতো না কলি। একসময় টর্চার সহ্য করতে না পেরে জোর করেই ডিভোর্স দিয়ে চলে আসে। এরপর একদম চুপচাপ হয়ে যায়। মাত্র 6 মাসের সংসার ছিল ওদের। ভাইয়া কলিকে অনেক ভালোবাসতো। ওকে হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল যেন ডিভোর্স না দেয়। কিন্তু কলি জেদ ধরেই ডিভোর্সটা দিয়েই দেয়। এরপর ভাইয়া এক প্রকার পাগলের মতো হয়ে গিয়েছিল। বিজনেস আর বাসা আলাদা করে নিয়েছিল। একা থাকতো, ফ্যামিলির কারোর সাথে কন্ট্যাক্ট রাখেনি। কলির সাথে অনেকবার ভাইয়া কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই পেরে ওঠেনি। কলির ফ্যামিলি আবার তাদের বিয়ে দিতেও চেয়েছিল, কিন্তু কলি রাজি হয়নি। ভাইয়া এর মধ্যে অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে। এখন কিছুটা সুস্থ, তাও কলির জন্য পাগলামি করেন। ওর কথা আজও ভুলতে পারেননি সাইফুল ভাইয়া। আমাকে ভাইয়া নিজের বোনের মতো জানতেন সব সময়। আমাকে চেনেন প্রায় 4 বছর যাবৎ। দীর্ঘদিন পর হঠাৎ আমার নতুন নাম্বার খুঁজে বের করে আমাকে আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে খুব অনুরোধ করে বললেন যেন কলির সাথে যোগাযোগ করিয়ে দিই। তাদের মধ্যে সবকিছু ঠিক করতে হেল্প করি। আমি এটা নিয়েই ভাইয়ের সাথে কথা বলতাম। এর মধ্যে কলির সাথেও কন্ট্যাক্ট করানোর চেষ্টা করেছি। কলির সব আপডেট দিয়েছি। আপনার বিশ্বাস না হলে আমার কাছে তাদের বিয়ের ফটো এখনো আছে। এই যে দেখুন, প্রোফাইলে ভাইয়া যে ফটো সেম সেম একই ব্যক্তির ফটো। এটা ওদের বিয়ের সময়কার। আকশা মেজবাকে একের পর এক ফটো দেখাতে লাগলো। মেজবা এতক্ষণ চুপচাপ দেখছিল ফটোগুলো। এবার বলে উঠল, ফ্রেন্ডের হাজবেন্ডের সাথে তোমার এত ন্যাকামো করে কথা বলতে হবে কেন, তাও লুকিয়ে? আকশা অবাক চোখে তাকিয়ে রইল মেজবার দিকে। বিরোধ করে বলল, লুকিয়ে না বললে তো সবাই জেনে যেত। আর ভাইয়া আমাকে প্রমিস করিয়েছিলেন কাউকে যেন এখনই কিছু না বলি।
ন্যাকামো করে কখন কথা বললাম মেজবা? ভাইয়া মেন্টালি বাজে সিচুয়েশনে আছে। সেই মানুষের সাথে কি আমি রুডলি কথা বলবো? তাকে মানা করে দেবো? আর ভাইয়ার সাথে তো আমি কোনো বাড়তি বা অযথা কথা বলতাম না। জাস্ট কলির বিষয়ে কথা হতো। ভাইয়া বারবার কল দিত শুধুমাত্র কলির কথা শুনতে। তার মেন্টাল সিচুয়েশন এমন যে কিছু একটা হলে সুইসাইড অ্যাটেম্প নিয়েও বুঝতে পারেন। তাই আমি হেসে ভালোভাবে কথা বলার চেষ্টা করেছি। সবাই তো তার আপনার মতো রুড নয়। এখানে আমার কি দোষ মেজবা? মেজবা আকশাকে প্রশ্ন করল। তোমাকে এত পিয়নগিরি করতে বলেছে কে? আকসা বিরুদ্ধে সুরে জবাব দিল। আপনি এভাবে বলছেন কেন? তাদের ভালোবাসা আপনি দেখেননি, আমি দেখেছি। তাদের 4টা বছরের ভালোবাসার সাক্ষী আমি। দুজন দুজনকে কতটা ভালোবাসতো। অবশ্য আপনি বুঝবেন কি? আপনি তো ভালোবাসতে জানেন না মেজবা। আকসার এই কথার বিপরীতে মেজবা কিছু বলল না। ওর দিকে গভীর চাহনিতে তাকিয়ে শান্ত গলায় বলল, ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো এই মাসে। সাইন করে দিও। আকশা বিমুঢ় হলো। ডিভোর্স পেপার মানে? মেজবাকে আটকাতে পারল না আকশা। অনেক চেষ্টা করেও আটকানো গেল না। বোধহয় নিতান্তই ভদ্রতার খাতিরে লোকটা আকশার মায়ের তাড়াহুড়োয় বানানো পায়েস খেয়ে দেরি হওয়ার অজুহাত দিয়ে বেরিয়ে গেল। আকশা দরজার কাছে অসহায় মুখ করে দাঁড়িয়েছিল পুরোটা সময়। কিন্তু মেজবা ওর দিকে একবারের জন্য ঘুরে তাকালো না। মেজবা বেরিয়ে যেতেই আয়েশা বেগম পায়েসের বোলটা টেবিলের উপরে রেখে দরজার পাশে ঠায় দাঁড়িয়ে থাকা আকশার কাছে এগিয়ে এসে চিন্তিতভাবে জিজ্ঞাসা করলেন, মেজবার সাথে কি তোমার কিছু হয়েছে? না তো আম্মু। আকশা একেবারে নিরীহ মুখ করে জবাবটা দিল। আয়েশা বেগম রান্নাঘরের দিকে পা বাড়িয়ে বিড়বিড় করে বলেন, হঠাৎ এভাবে চলে গেল কেন? আমাদের কোনো কাজে অসন্তুষ্ট হলো নাকি? আকশা মায়ের কথা শুনেও কিছু বলল না। ওর আম্মু প্রস্থান করতেই ও ঘরের ভেতর প্রবেশ করে দরজা আটকে দিল। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। আকশা এবার এগিয়ে গিয়ে ফোনটা তুলে এনে সরাসরি সাইফুল ভাইয়াকে কল দিল। সাইফুল কল রিসিভ করতেই ফোনের এপাশ থেকে তেতে উঠে বলল, আপনাদের দুজনকে মিলিয়ে দেওয়া চক্করে আমার সংসার ভাঙতে চলল ভাইয়া। আমি আপনার সাথে কথা বলেছি, এটা আমার হাজবেন্ড শুনে ফেলেছে। আর উনি আমাকে ভুল বুঝেছেন। এখন আমি কি করব বলুন? সাইফুল ছেলেটা একটু পাগলাটে স্বভাবের, তবে মনের দিক থেকে খুব ভালো। আকশার কথা শোনা মাত্রই ফোনের এপাশ থেকে হাহাকার করে বলে উঠল, বলো কি ছোট আপু? এই জন্যই আমি চাইনি আমার সাথে তোমার যোগাযোগ আছে এ কথা কেউ জানুক। আগে জানালেও তোমাকে ভুল বুঝতো। কেউই বাইরের ছেলের সাথে তার বউয়ের কথা বলা মেনে নেবে না, সে যে কোনো পরিস্থিতিতে হোক। কলির সাথে যোগাযোগ করা হয়ে গেলে আমি এমনিতেই তোমার সাথে কথা বলা বন্ধ করে দিতাম, কারণ আমি চাইনি আমার জন্য কারো জীবনে সমস্যা হোক। এমনিতেই তোমাকে কত জ্বালাই আপু, কিন্তু যা চাইনি সেটাই হলো। তুমি এক কাজ করো, ভাইয়ের নাম্বার আমাকে দাও, আমি ওনাকে বুঝিয়ে বলবো আমার জন্য তোমাদের সংসার ভাঙবে না। তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। থাক ভাইয়া, আমার ব্যাপারটা আমি দেখবো। আপনি দুশ্চিন্তা করবেন না। কলির সাথে আপনার দেখা করার ব্যবস্থা তো করেই দিয়েছি। আগামীকাল অথবা পরশু বি ক্যাফেতে যাবে ও। আপনি ওর সাথে দেখা করতে যাবেন। কনভিন্স করবেন, সেদিকে ফোকাস করুন। কিন্তু ছোট বউ তোমার ঝামেলাটা আমি মিটিয়ে নিব ভাইয়া। রাখছি এখন। আল্লাহ হাফিজ। আকশার কথা বাড়ালো না, কল কেটে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎ আকশার কিছু একটা মনে পড়তেই ফাইল ম্যানেজারে প্রবেশ করলো দ্রুত। একটু ঘাঁটতেই কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেল আকশা। ওর ফোনের রেকর্ডারে সকল ফোন কল রেকর্ড হয়ে থাকে। জীবনে এই একটা অন্যতম চমৎকার কাজ করেছে বলে নিজেকে নিজে বাহবা দিল আকশা। মেজবার কথাগুলো বোধহয় পুরোপুরি বিশ্বাস করেনি, অথবা এমন হতে পারে আকশার কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হয়নি। অবশ্য না হওয়ারই কথা, কেউই বিশ্বাস করবে না। তবে মেজবার মুখ দিয়ে কিছু বোঝা যায়নি। চোখে মুখে বরাবরের মতোই সেই ভদ্রতাসূচক দাম্ভিকতা। আকশার চোখ এড়ায়নি সেটা। আকশা সাইফুল ভাইয়ের সাথে বলা ফোন কলের সব রেকর্ডগুলো খুঁজে খুঁজে একত্রিত করে আলাদা একটা ফাইলে সেভ করে রাখলো। এরপর হোয়াটসঅ্যাপে প্রবেশ করে মেজবার ইনবক্সে প্রবেশ করলো। মেজবা ইফতেখার নামক আইডির প্রোফাইল ফটো এখনো দেখা যাচ্ছে। সর্বশেষ 7 মিনিট আগে অ্যাক্টিভ ছিল হোয়াটসঅ্যাপে। তার মানে আকশাকে এখনো অবধি ব্লক করা হয়নি। আকশা দ্রুত হাতে টাইপিং করে মেজবাকে টেক্সট করলো, আছেন? আফশান শিকদার চেয়ারে বসে আছে, মুখে আঙ্গুল ঠেকিয়ে। মুখটা বেশ গম্ভীর হয়ে আছে। জেমি বিছানার উপরে বসা, ওড়না কাঁধের উপর থেকে সরে একপাশে ঝুলছে। অর্ধেকাংশেও ফ্লোরের উপরে পড়ে রয়েছে। জেমি ঠোঁটে ঠোঁট চেপে ছল ছল চোখে তাকিয়ে আছে আফশানের দিকে। আয়ান ফ্লোরের উপর ওর বাবার আজ ওর জন্য নিয়ে আসা নতুন খেলনা নিয়ে খেলছে। ওর মনোযোগ সেদিকেই। বাবা মার মধ্যকার মনোমালিন্য বুঝতে পারছে না বাচ্চাটা। জেমি হঠাৎ রাগ স্বরে বলে উঠল, আপনার সমস্যা কি আফশান? সব দায়িত্ব আমার একার, আপনার কোনো দায়িত্ব নেই। হোয়াট ডু ইউ মিন? আফশান গম্ভীর মুখের উপর থেকে হাতটা সরিয়ে শান্ত স্বরে পাল্টা প্রশ্ন করতে জেমি এবার উঠে আসলো বিছানার উপর থেকে। সোজা এসে আফশানের সামনে দাঁড়িয়ে চড়া গলায় বলল, বাবুকে দেখাশোনা করার দায়িত্ব কি শুধু আমার? আপনার কোনো দায়িত্ব নেই তাই না? সব আমি একা হাতে করব?
আমাকে বাইরে বিজনেস সামলাতে হয় জেমি, আর তুমি ঘরে সামলাও। এটাই তো নিয়ম, তাই না? তবুও এত ব্যস্ততার মাঝেও আমার বাচ্চার জন্য সময় বের করি, ওর সব প্রয়োজন মিটাই। তারপরে তুমি আঙুল তোলার সাহস পাও কিভাবে? এত কথা কাটাকাটির পরেও আফসানকে এমন শান্তভাবে কথা বলতে দেখে জেমির ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। ও অচানক আফসানের শার্টের কলার চেপে ধরে জোর গলায় বলল, আপনি আমাকে কি পেয়েছেন আফসান? আমার কোনো কথাই আপনি গুরুত্ব সহকারে নেন না কেন? কি কারণে বলুন? আফসান চেয়ারে হাতল শক্ত করে চেপে ধরে মেজাজ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলল, ঠান্ডা হও জেমি। তোমার আম্মু খালামণিরা আছেন ড্রয়িং রুমে। অশান্তি করো না, তারা জানলে কষ্ট পাবেন। জেমি এবার আগের তুলনায় কিছুটা শান্ত হলেও ঠোঁট চেপে বলল, বাবুর খেয়ালই তো রাখতে পারবেন না যখন, তাহলে হয়েছেন কেন? আমি হয়নি, আল্লাহ দিয়েছেন। যে জানি, কিন্তু আপনি কিছু না করলে তো আর হতো না, তাই না? আপনি আমার সাথে ওসব করেছেন বলেই তো হয়েছে। ও কাম অন, আমি একা কিছু করিনি, ওকে? তুমিও করেছো। দুজনে মিলে করেছি বলেই বেবি হয়েছে। শুধু একা আমার দোষ দিও না, সরো। আমার শার্টের আয়রন খারাপ হচ্ছে। মেসেজ ডেলিভার্ড হওয়ার প্রায় ৩৫ মিনিট বাদে মেজবা মেসেজ সেন্ড করলো। আকশা এতক্ষণ বারবার হোয়াটসঅ্যাপে প্রবেশ করেছিল, বের হচ্ছিল। অপেক্ষা ছিল কখন মেজবা মেসেজ সিন করে। আকশা যখন কনভারসেশনে প্রবেশ করেছে তখনই মেজবা মেসেজ সিন করেছে। তা দেখে আকশা ভাবলো এই বুঝি মেজবা মেসেজে রিপ্লাই দেবে। কিন্তু অচানক মিনিট খানেকের ব্যবধানে মেজবার প্রোফাইল ফটো গায়েব হয়ে গেল। অ্যাক্টিভ স্ট্যাটাস দেখা গেল না আর। আকশা হতভম্ব হলো। আচমকা ঘটনায় প্রথমে বুঝতে না পারলেও পর মুহূর্তে উপলব্ধি করলো মেজবা ওকে ব্লক করে দিয়েছে। আকশা তবুও নিশ্চিত হতে মেজবাকে একটা হার্ট ইমোজি সেন্ড করলো। মেসেজটা ডেলিভার্ড হলো না। আকশা এবার পুরোপুরি নিশ্চিত মেজবা ওকে সত্যিই ব্লক করে দিয়েছে। তবু ওর বুক ভার হলো না এবার। ও ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে সামলালো। এবার কল লিস্টে প্রবেশ করে মেজবার ফোন নাম্বার সার্চ করলো। এরপর ওর নাম্বারে সরাসরি কল দিল। সম্ভবত সিম থেকেও ব্লক করে দিয়েছে বলে ধারণা হলো আকশার। কিন্তু রিং বাজতে অবাক হলো। এখনো এখান থেকে ব্লক করেনি। আকশা মনে মনে খুব করে চাইতে লাগলো যেন মেজবা ব্লক না করে ওর কল রিসিভ করে। শেষমেশ আকশার চাওয়া পূরণ হলো। মেজবা কল রিসিভ করলো। আকশা ফোন কানে নিতেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। মেজবা চড়া গলায় বলছে, প্রবলেম কি তোমার? এভাবে বারবার কল টেক্সট দিয়ে ডিস্টার্ব করছো কেন? আমার ছোট্ট একটা প্রবলেম আছে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করেছেন। সে আপনি করতেই পারেন, আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু এভাবে হঠাৎ কিছু না বলে কেউ ব্লক করা কি ঠিক বলুন? মানুষের তো কথা থাকতে পারে। প্রতিটা মানুষেরই নিজস্ব পয়েন্ট আছে। আপনার যেমন আছে তেমন আমারও আছে। আপনার অন্তত আমার কথাগুলো শোনা উচিত মেজবা। হতে পারে আমার কথাগুলো শোনার পর আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো। তোমার আর কি কথা শুনবো? আর কি বলতে বাকি রেখেছো তুমি? আর একটা কথা শুনে রেখো, এমনিতেই তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। সো ডিভোর্সটা হওয়ার ছিল। এমন রুট যন্ত্রণাদায়ক কথা শোনার পরেও আকশার কোনো যন্ত্রণা বা হেলাফেলা হলো না। ও স্বাভাবিকভাবেই বলল, তারপরও ফাঁসির আসামির ক্ষেত্রেও শেষবার তার ইচ্ছা পূরণ করা হয়। আপনি না হয় শেষবার আমার কথা শুনলেন, তারপর যা খুশি সিদ্ধান্ত নেবেন। ব্লগটা খুলুন প্লিজ। ওকে। আকশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হোয়াটসঅ্যাপে প্রবেশ করতেই দেখল মেজবা মিনিট কয়েক পরে ব্লক খুলে দিয়েছে। কিন্তু কোনো মেসেজ দেয়নি। আকশাই লিখল, আসলে আপনাকে আমার কথার সত্যতার কয়েকটা প্রমাণ দিতে চাইছিলাম। সাইফুল ভাইয়ের সাথে কথা বলার সব কল রেকর্ড আছে আমার কাছে। তারিখ সহ সব প্রমাণ আছে, আপনাকে দিচ্ছি, শুনে নেবেন। তারপর আপনি বিচার করবেন আমি সঠিক কিনা। মেসেজটা দেওয়ার মিনিট দুয়েক পরে সিন হলো। অপর পাশ থেকে শুধুমাত্র জবাব এলো, ওকে। আকশা এবার সেই কল রেকর্ডগুলো একে একে মেজবার ইনবক্সে দিয়ে পাঠালো। বেশ কয়েকটা কল রেকর্ড শুনতে একটু সময় লাগবে। মেজবা মেসেজ সিন করে বোধহয় কল রেকর্ডগুলো শুনতে ব্যস্ত হলো। এই ফাঁকে আকশা ওর ফোনে নোটবুকে গেল দ্রুত একটা কাজ করার জন্য। আকশা প্রায় ৮ মিনিট পরে নোটবুক থেকে বের হয়ে পুনরায় মেজবান ইনবক্সে প্রবেশ করলো। সেখান থেকে বের হলো না আর। আকশার আন্দাজ মোতাবেক ১১ মিনিট বাদে মেজবা রেকর্ডিংগুলো পড়া শেষ করে মেসেজ লিখলো, শুনলাম। তাই পরবর্তী মেসেজ, সরি। এরপর মেজবা বোধহয় আরো কিছু লিখছিল। তার মধ্যে আকশা কপি পেস্ট করে রাখা মেসেজটা দ্রুত ওর ইনবক্সে পাঠিয়ে দিল। বিশাল বড় একটা মেসেজ, সেখানে লেখা, এই যে ভদ্র অহংকারী দাম্ভিক জনাব মেজবা ইফতেখার, আপনার মতো লোকের সাথে আমি এমনিতেই থাকবো না, যে নিজের বিয়ে করা বউয়ের ওপর সামান্য বিশ্বাসটুকুও রাখতে পারে না, ইন্টারেস্ট দেখাতে পারে না, ভালোবাসতে পারে না, তার সাথে থাকার প্রশ্নই আসে না। দুনিয়ায় বহুত ভালো ছেলে আছে, দরকার হয় গ্যাংস্টার বিয়ে করব, তারা অন্তত বউকে ভালোবাসে। কিন্তু আপনাদের মতো ভদ্রলোকেরা বউ বাদে পৃথিবীর বাদবাকি সবকিছু ভালোবাসেন। আমার শুধুমাত্র নিজেকে নির্দোষ প্রমাণ করা জরুরি ছিল। নিজের আত্মসম্মানের খাতিরে সেটা আমি করে ফেলেছি। আপনার সাথে সংসার আর নয়,
অসম্ভব ব্যাপার। আপনি কি আমাকে ডিভোর্স দেবেন? আমি আপনাকে ডিভোর্স দিচ্ছি। জাস্ট ওয়েট। আপনার চাইতে শতগুণ ভালো একটা ছেলেকে বিয়ে করে হ্যাপি থাকবো, দেখে নিন। গুড বাই মেজর সাহেব। মেজবাকে ব্লক করে দেওয়ার ৩.৫ ঘন্টা কেটে গেছে। এর মধ্যে মেজবা আর অন্য কোনো নাম্বার থেকে ওকে কল টেক্সট করেনি এবং সেই আশাও করে না আকশা। ও দিব্যি রান্নাঘরে বসে মায়ের সাথে রুটি বানাচ্ছে। আজ রুটি নেহারি আর হালুয়া রান্না করা হবে, সেজন্য মাকে কাজে সাহায্য করছে। ইরফান বাইরে থেকে এসেছে সবে, হাতে কতগুলো বাজারের ব্যাগ। ক্লান্ত, পুরো বাজার চষে বেরিয়ে সবকিছু কিনে এনেছে। এত বাজার সদাইয়ের লিস্ট, তার উপর বাজারে আজ মারাত্মক ভিড়। সব মিলিয়ে ওর বেশ শ্রম গেছে আজ। ইরফান বাসায় এসে রান্নাঘরে দোরগোড়ায় দাঁড়িয়ে আকশার কাছে পানি চাইলো আগে। আকশা উঠে গিয়ে জগ থেকে পানি ঢালছিল, তখন ইরফান পেছন থেকে প্রশ্ন করলো, মেজবার সাথে কি তোর কথা হয়েছে আকশা? না ভাইয়া। আকশা পানির গ্লাস এগিয়ে দিয়ে নির্বিকার চিত্তে জবাবটা দেয়। ইরফান চিন্তিতভাবে বলে, হঠাৎ ওর কি হলো কে জানে। এখানে এসে 10 মিনিটও ঠিক মতো বসলো না। পরে আমি কল দিলাম, কলও রিসিভ করলো না। বোধহয় গাড়িতে আছে এজন্য। দেখি পরে আবার কল দেব। আকশা কোনো কিছু না বলে পুনরায় পিঁড়িতে বসে নারকেল কোড়াতে ব্যস্ত হলো। তার ভাইটা আসলেই বোকা। এই একমাত্র বন্ধু তার কাছে এমন যে এড়িয়ে গেলেও বুঝতে পারে না। মনকে নানান কথা বলে সান্ত্বনা দেয়। আকশা সামান্য দীর্ঘশ্বাস ছাড়ে, ভাইয়ের জন্য খারাপ লাগে ওর। তবে কিছু বলতে চেয়েও বলতে পারে না। এখনই কিছু বলা যাবে না কাউকে। সবকিছুর একটা সময়, সুযোগ আর পরিস্থিতি থাকে। আপাতত সেই পরিস্থিতিটা নেই। সময় সুযোগ বুঝে ঠিক সবাইকে জানিয়ে দেবে ও। আকশার আম্মু রুটি সেঁকছিলেন তাওয়াতে, তখন ড্রয়িং রুমে টি টেবিলের ওপরে আয়েশা বেগম ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আয়েশা বেগম রান্নাঘরে ব্যস্ত ছিলেন বলে ইরফানকে বললেন ফোনটা নিয়ে আসতে। ইরফান বেরিয়ে গিয়ে ড্রয়িং রুম থেকে মায়ের ফোন এনে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, তোমার বেআইন কল দিয়েছে। আকশা রুটি বেলার পরে কতগুলো হয়েছে সেটা গুনছিল। ভাইয়ের কথা শুনে দ্রুত ঘাড় ঘুরিয়ে তাকালো। ইতিমধ্যে আয়েশা বেগম কল রিসিভ করে ফোন কানে তুলে নিয়েছেন। ফোনের ওপাশ থেকে কথার আওয়াজ আসতেই আয়েশা বেগম হেসে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বেআইন। আপনারা সবাই কেমন আছেন? ঈশা বেগম ওপাশ থেকে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তবে আমি তো একটু চিন্তায় আছি বেআইন। আয়েশা বেগম উদ্বিগ্নতার সহিত জিজ্ঞাসা করলেন, কিসের চিন্তা বেআইন? এই যে বাড়িতে যা সব কাণ্ড হচ্ছে, কি হয়েছে? ছেলেটা সপ্তাহখানেকের ছুটি নিয়ে এসেছিল বাড়িতে। এদিকে দুদিন পেরোতেই আবার চলে গেল। এমনিতেও আমার ছেলেটা খুব একটা ছুটি কাটায় না। বেশিরভাগ ছুটি পেন্ডিং রেখে দেয়। এবার আসলেও হঠাৎ কেন যে চলে গেল সেটাই বুঝতে পারলাম না। আমার সাথে বৌমাকে নিয়ে যাওয়ার কথা থাকলেও নিল না। ওকে আপনাদের বাড়িতে দিয়ে আসলো। আমাদেরকেও সেভাবে কিছু বলল না। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না তো। ছেলেটাকে ফোন করেও পাচ্ছি না। দুশ্চিন্তা হচ্ছে খুব। আমিও ঠিক বুঝতে পারিনি বেআইন। জামাই এসে তো বসলো না, ঠিক মতো কিছু খেলেও না। মেয়েকে দিয়েই হুট করে চলে গেল। ওদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? ঈশা বেগমের প্রশ্নের জবাবে আয়েশা বেগম বললেন, আকশাকে জিজ্ঞাসা করেছিলাম, বলল তো কোনো ঝামেলা হয়নি। ঈশা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, একটা অনুরোধ করবো আপা? জি আপা বলুন, কি অনুরোধ? বলছিলাম বৌমাকে পাঠিয়ে দেওয়া যায় না আজ? আসলে আগামীকাল আমার ছোট ননদের বড় মেয়ের শ্বশুরবাড়িতে দাওয়াত আছে তো, সেখানে সবার যাওয়ার কথা। আমার ছেলে আর বৌমারও যাওয়ার কথা ছিল। কিন্তু হুট করে কি থেকে কি হয়ে গেল। এখন তাদের বাসায় আগামীকাল আকশাকে ছাড়া গেলে তো তারা ওর কথা জিজ্ঞাসা করবে। হয়তো অসন্তুষ্ট হবেন, কারণ আকশার সেখানে নিশ্চিতভাবে যাওয়ার কথা ছিল। আমি আগে থেকেই বলে রেখেছিলাম। এখন ও না গেলেই নয় বেন। দেখেন কোনোভাবে ওকে এখন একটু কষ্ট করে পাঠিয়ে দেওয়া যায় কিনা। দরকার হয় ওকে আগামীকাল দিন পরশু আবার দিয়ে আসবো আমি। কদিন আপনাদের ওখানে থাকবে। আয়েশা বেগম কিছুটা দ্বিধান্বিত হয়ে বললেন, আচ্ছা আপা দেখি, আমি ইরফানকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আকশা এতক্ষণ রুটিবেলা বাদ দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে ওর মায়ের কথা শুনছিল। শেষোক্ত কথাটা শোনামাত্র নড়ে চড়ে বসলো। ওর আম্মু কল কাটতেই আকশা অস্থিরতার সহিত জিজ্ঞাসা করলো, কি হয়েছে আম্মু? তোমাকেও বাড়িতে যেতে হবে এখন। কাজবাজ ছেড়ে দ্রুত তৈরি হয়ে নাও, ইরফান গিয়ে দিয়ে আসবে। শেষোক্ত কথাটা আকশার উদ্দেশ্যে বলে ইরফানের দিকে তাকালেন আয়েশা বেগম। তারপর আদেশের সুরে বললেন, আকশাকে ওর শ্বশুরবাড়িতে দিয়ে আসো এখন। আগামীকাল ওর ননদের শ্বশুরবাড়িতে যেতে হবে। সেখানে না গেলেই নয়, মুখ রক্ষা তো করতেই হবে। না হলে লোকে নানান মন্দ কথা বলবে। তাছাড়াও বেয়ান অনুরোধ করে বললেন, না পাঠিয়ে থাকি কিভাবে? দাঁড়াও, আমি হালুয়া রুটি নেহারি দিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ে যাও। আকশা হঠাৎ বেঁকে বসলো। বলল, আমি যাব না আম্মু। আয়েশা বেগম টিফিন বক্স বের করছিলেন। মেয়ের কথা শুনে চকিতে ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে প্রশ্ন করলেন, যাবে না মানে? যাব না মানে যাব না। আমার এখন ওই বাড়িতে যেতে ইচ্ছা করছে না। এখানেই থাকবো আমি। একটা দিনেরই তো ব্যাপার। কষ্ট করে একটু থেকে আসো। তাছাড়াও তোমার শাশুড়ি অনুরোধ করেছেন।
সেখানে তুমি না যাও কিভাবে? আর একটা কথাও শুনবো না আমি। জলদি গিয়ে তৈরি হও। মায়ের ধমক শুনে দপদপ করে হেঁটে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আকশা। মনের বুড়ি থেকে তৈরি হয়ে পুনরায় শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য ভাইয়ের সাথে রওনা দিল। রাত তখন প্রায় 12:30টার উপরে। জেমি শাশুড়ি রান্নাঘরে অবস্থান করছেন তখনও। সাথে তার চাচি শাশুড়ি, খালা শাশুড়ি আর বড় 2 খালাতো ননদ আছে। তাদের ছেলেমেয়েরা সবাই ড্রয়িং রুমে হই হুল্লোড় করছে। পুরো বাড়িতে লোক সরগরম। জেমি ছেলেকে ওর এক ননদ কেয়া কোলে নিয়ে ঘুরছে। জেমি সব কাজ সেরে সবে হাত মুখ ধুয়ে এসে বিছানায় বসেছে। তখনই ঘরের ভেজিয়ে রাখা দরজা খট করে খুলে গেল। জেমি তোয়ালে দ্বারা মুখ মুছছিল, তাকিয়ে দেখলো আফসান এসেছে অফিস থেকে। ব্লেজারটা খুলে হাতে রাখা, গলাটা এটাও ঢেলা করে রাখা। সাদা ফর্মাল শার্টের কলারের অংশের পরপর 3টে বোতাম খোলা। নিশ্চয়ই মেজাজ চমৎকার রকমের খারাপ লোকটার। নাহলে সর্বদা ডিসেন্ট, ফ্যাশন সচেতন মানুষের একমাত্র মেজাজ খারাপ ব্যতীত এ হাল হয় না কখনো। জেমি আর চোখে দেখেও পাত্তা দিল না। নিজের কাজে যেন ভয়ঙ্কর রকমের ব্যস্ত। তোয়ালে রেখে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে চুল আঁচড়াতে লাগলো। আয়নায় তাকিয়ে দেখলো আফসান শিকদার ব্লেজারটা রকিং চেয়ারের উপরে এক প্রকার মানুষ আছড়ে ফেলার মতো ছুঁড়ে মেরেছে। জেমি তবুও তোয়াক্কা করল না। অন্যদের নেকলাস ফ্রিজে ঠান্ডা পানি এনে দেয়, আজ তাও মানল না। আফসান ততক্ষণে ওয়াশরুমে চলে গেছে ফ্রেশ হতে। বের হলো যখন তখনও জেমি ড্রেসিং টেবিলের সামনে। জেমি আয়নায় দেখলো আফসান এবার ওর থেকে হাত 3 দূরে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মুখের হাবভাব ঠিক শান্ত নয়। হঠাৎ বন্ধ দরজার ওপাশ থেকে কেয়ার ডাক শোনা গেল। কেয়া ডাকছে বাইরে থেকে, বৌমণি, আয়নবাবু তো ঘুমিয়ে পড়েছে। কেয়ার কথা শোনার পর জেমি কিছু বলার আগেই আহসান এপাশ থেকে জোরে কেয়ার উদ্দেশ্যে বলল, ওকে তোদের রুমে নিয়ে যা কেয়া, আমি যখন কল করব তখন দিয়ে যাস। আফসানের কথা শুনে বোধহয় কেয়া চলে গেল। ওর কথা শুনে জেমি এবার আর গুরুত্ব না দিয়ে পারল না। চকিতে ঘাড় ঘুরিয়ে তাকালো, দেখলো আফসান প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে দেখছে ওকে। জেমি এবার দ্রুত উঠে দরজার দিকে পা বাড়ালো। আফসানকে পাশ কাটাতে যাবে তখনই আফসান ওর হাত টেনে ধরলো। জেমি চমকে দাঁড়িয়ে গেল। আফসান ওকে টেনে নিজের সামনে নিয়ে আসলো। জেমি পেশিবহুল হাতের মুঠো থেকে নিজের চুড়ি সমেত হাত বের করে করা দৃঢ় প্রচেষ্টা করতে করতে বলল, হাত সারুন, বাইরে যাব আমি। আফসান আরো দ্বিগুণ শক্তিতে চেপে ধরে নিজেকে জেমিকে নিজের কাছে টেনে এনে দাঁতে দাঁত পিষে বলল, রেহনুমাকে কি বলছিলে যেন? আমি জাহেল, অমানুষ, তোমাকে সময় দিই না, গুরুত্ব দিই না, আমি ভালো স্বামী না। জেমি চমকে তাকালো আফসানের চোখের দিকে, অবাক হয়ে প্রশ্ন করলো, আমার বন্ধুর সাথে বলা কথাবার্তা আপনি জেনেছেন কিভাবে? কি মনে করো তুমি এক একটা স্ক্যান্ডাল করবে আর আমি জানতে পারবো না? নিজের মতো বোকা ভাবো সবাইকে। ইউ নো না, আফরান শিকদারের কোনো কিছু জানতে পরিশ্রম করতে হয় না। ইনফরমেশন তার কাছে পায়ে হেঁটে চলে আসে। এত বছর সংসার করেও আমাকে এখনো চিনতে পারোনি তুমি। সাচ এ স্টুপিড গার্ল। শেষোক্ত কথাটা বলে জেমিকে আর একটু কাছে টেনে নেয় আসান। ওকে টেনে পেছন থেকে জড়িয়ে ধরে দাঁতে দাঁত পিষে ফিস করে বলল, আমি ভালো স্বামী না, জাহেল অমানুষ, তোমাকে সময় দিই না, গুরুত্ব দিই না, ব্লা ব্লা। আসো, আজ তোমাকে ভালো স্বামী হয়ে দেখাই। এত বেশি ভালো স্বামী হব যে তুমি সহ্যই করতে পারবে না। কাঁদতে কাঁদতে সেন্স হারাবে। জেমি এবার না পেরে ডুকরে কেঁদে উঠল। নিজেকে ছাড়ানোর চেষ্টায় কান্নারত স্বরে বলল, আমি বাইরে যাব, প্লিজ আমাকে ছাড়ুন। শাশুড়ি আম্মা, কেয়া, তিন্নি কেউ আছে, প্লিজ দরজা খুলে দিয়ে যাও। চুপ, এই দরজা আজ খুলবে না যতক্ষণ না তুমি মন থেকে অনুতপ্ত হয়ে স্বীকার করবে আমি একজন ভালো স্বামী। ওকে ডিয়ার ওয়াইফি। আকশা ওর শ্বশুরবাড়িতে এসে এখনো পর্যন্ত কারোর সাথে সেভাবে কথা বলেনি। অবশ্য সময় সুযোগ হয়ে ওঠেনি। ওর শাশুড়ি আসা মাত্রই ওকে আগে খাবারের টেবিলে বসিয়ে খাইয়ে দিয়েছেন। তাছাড়াও ইরফান ছিল, তার সাথে কথাবার্তা বলেছেন। আকশার খাওয়া শেষ হওয়ার পরে ওকে ঘরে পাঠিয়ে দিয়েছেন ঘুমানোর জন্য। যেহেতু অনেক রাত হয়ে গেছে, আকশা ভেবেছিল ওর শাশুড়ি নিশ্চয়ই সন্ধ্যার বিষয় নিয়ে ওকে কিছু জিজ্ঞাসা করবেন। কিন্তু ওর ধারণা ভুল হলো। ঘরে আসার পরে আকশা ব্যালকনিতে যেয়ে চেয়ারে বসে ফোনে কথা বলছিল এতক্ষণ। বাইরে বেশ হইচই চলছে। ও ভেবেছে বাড়িতে এত মানুষ, তারা নিশ্চয়ই হই হল্লা করছে। আকশার ঘরে বাইরে বেরিয়ে এসে দেখেনি। সে ইচ্ছাও হয়নি ওর। কলির সাথে কথা বলা শেষ করে যখন ঘরে প্রবেশ করলো তখন ঘরের লাইট অফ। আকশাই আলো নিভিয়ে ব্যালকনিতে গিয়ে বসেছিল। ফোনটা মাত্রই বিছানার উপর রেখেছে। ফোনের ফ্ল্যাশ চালু করে লাইট অন করতেই হবে, এজন্য বিছানা হাতড়ে ফোনটা খুঁজতে লাগলো। হঠাৎ দরজা খট করে খোলার আওয়াজ হলো। আকশার কর্ণ করে শব্দটা প্রবেশ করা মাত্রই চকিতে দাঁড়িয়ে গেল। অন্ধকারে বুকের ভেতর টিপ টিপ শব্দ হতে লাগলো। ও ধীরে ধীরে ঘুরে পেছন ফিরে দাঁড়ালো, কিন্তু অন্ধকারে কিছু স্পষ্ট দেখতে পেল না।
আকশা অন্যদিকে ঘুরে দাঁড়াতেই অচানক পেছন থেকে দুটো পেশিবহুল হাত ওর কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আকস্মিক ঘটনায় চমকে উঠল আকশা। হাত দুটো একজন পুরুষের, কোনো অপরিচিত অপরিচিত পুরুষ নয় বলে এতক্ষণে জোরে একটা চিৎকার দিত আকশা। কিন্তু চেনা পুরুষের হাতের স্পর্শে হতবিহ্বল, একেবারে অপ্রত্যাশিত। স্বপ্ন, কল্পনা নাকি ভ্রম? আকশা কাঁপা স্বরে বলল, কে? আমি মেজবা ইফতেখার। তার মানে ভ্রম নয়, সত্যি। আকশা হতবাক, শরীরে সর্বশক্তি দ্বারা মেজবাকে ধাক্কা দিতে দিতে কঠোর গলায় বলল, আপনি না চট্টগ্রাম ফিরছিলেন? তাহলে এখানে কেন আবার? ফিরছিলাম, ফিরিনি। অ্যাগেন ব্যাক করলাম, দেখতে যে তুমি কিভাবে আমাকে ডিভোর্স দাও। আকশা এতটুকু অবাক হয়নি। দাম্ভিক ব্যক্তিদের দ্বারা সব সম্ভব। ও মেজবার পায়ে এবার বারবার লাথি মারতে মারতে বলল, ভালো কাজ করেছেন ব্যাক করে। এবার নয় চাক্ষুষ দেখুন আপনাকে আমি কিভাবে ডিভোর্স দিই। হ্যাঁ, সেটাই তো দেখতে আসলাম। হঠাৎ আকশাকে সামনে ঘুরিয়ে এনে ওর অধর যুগল আচমকা নিজের অধরের মাঝে আটকে দিল মেজবা। ফিসফিস করে বলল, তুমি কিভাবে ডিভোর্স দাও আমি মেজবা ইকতার সেটা দেখে ছাড়বো। আকশাও জেদ ধরে বলল, ডিভোর্স তো আমি আপনাকে দিয়েই ছাড়বো, দেখে নিয়েন। মেজবাকে ধাক্কা মেরে সরানোর চেষ্টা করলো আকশা, কিন্তু সৃষ্টিগতভাবে তৈরি পুরুষালী ওই শক্তির সাথে পেরে উঠল না ও। মেজবা উপহাস করে হেসে বলল, সামান্য দূরেই সরাতে পারছো না? ডিভোর্স কিভাবে দেবে তুমি, ব্লাডি সিভিলিয়ান! বিদ্রুপাত্মক কথাবার্তায় আকশার শরীরে আগুন জ্বলে উঠল যেন। ও এবার শরীরে সর্বশক্তি দ্বারা ধাক্কা দিল মেজবাকে। তবু কোনো কাজ না হওয়ায় ও এবার একটা ধারণাতীত কাজ করে বসলো। জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলো, আম্মা, আম্মা কোথায় আপনি? দেখে যান আপনার ভদ্র শয়তান ছালা আমার সাথে কি করছে। মেজবা তোরই তোর মুখ চেপে ধরে চাপা স্বরে বলল, বেয়াদব! বেডরুম থেকে এভাবে কেউ শাশুড়িকে ডাকে? তোমার সাথে কিছুই তো করলাম না। আর এমনিতেও আমার তোমার মতো ব্লাডি সিভিলিয়ানের সাথে কিছু করার ইচ্ছেও নেই। মেজবা নিজেই সরে গেল এবার। আকশা ওড়না ঠিক করে নিয়ে পেছনে ফিরে হঠাৎ বলল, বাসায় যাব আমি। ওয়ার্ড্রপের পাশে ওর লাগেজটা রাখা ছিল সেভাবেই। এগিয়ে গিয়ে লাগেজ টেনে নিতেই মেজবা পেছন থেকে প্রশ্ন করলো, কোথায় যাবে? বাসায় যাব। আর এবার বলো। মেজবাকে এগোতে দেখে আকশা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। একটুও ভয় ডর পেল না, নড়ল না। ও পুনরায় জেদ সহকারে জোর গলায় বলল, বাসায় যাব। শব্দটা উচ্চারণ করা মাত্র ওর ঠোঁটজোড়া পুনরায় পিষ্ট হলো। আবারও এখন ঘটনায় আকশা হতবিহ্বল হলো। ও মেজবার বুকে অনবরত ধাক্কা দিতে লাগলো। তবে মেজবা সরল না, যতক্ষণ না পর্যন্ত আকশা হাঁপিয়ে উঠল। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এবার ওকে ছেড়ে দিয়ে চাপা স্বরে বলল, আর এবার বলো বাবার বাড়ি যাওয়ার কথা। আকশা কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি ঘটার ভয়ে চুপ করে থাকলো এবার। যেহেতু ঢেকে গেল ভয়ের আবরণে, ডাবডুবে চোখে তাকিয়ে রইল মেজবার দিকে। সেই চোখে বিরোধ, বিদ্রোহ। মেজবা এবার দূরত্ব তৈরি করে নিল। কয়েক হাত দূরে সরে গেল ওর কাছ থেকে। প্যান্টের পকেটে হাত রেখে দাঁতে দাঁত পিষে বলল, এগেইন ওই মুখ থেকে বাবার বাড়ি চলে যাওয়ার কথা বের হলে এরপর আর ঠোঁট অক্ষত থাকবে না তোমার। এবারের মতো ছেড়ে দিলাম। আকশা কিছু বলতেও পারল না, আবার সইতেও পারল না। চোখ ছলছল করে উঠল ওর। মেজবাকে ধিক্কার জানাতে বোধহয় একতলা থুতু ছুঁড়ে ফেললো সামনের দিকে। থুতু ফেলে লাভ নেই, তোমার ওই থুতুতে আমার কিছুই যায় আসবে না। অলরেডি ওটা আমি খেয়ে ফেলেছি। টেস্ট ইজ নট ব্যাড। আকশা নাক মুখ কুঁচকে ফেলল। মানুষ এমনও হয়, সরাসরি অপমান করার চেষ্টার পরেও অপমানিত হলো না। লোকটা আসলে কোন ধাতুতে তৈরি কে জানে। দোস্ত, 17 নম্বর ব্রেকআপ। ইরফানের কানে হেডফোন লাগানো। নদীর পাড়ে বাইক স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে সে। নদীর ঠান্ডা হাওয়া এসে ওর গায়ে লাগছে। ফোনের ওপাশ থেকে মেজবা বলে উঠল, কিন্তু তোর গলার স্বর শুনে মনে হচ্ছে না তো তুই স্যাড। কিন্তু আসলে তো আমি স্যাড আছি, দেখ আমি কাঁদছি। আমি সামনে নিয়ে যে দেখবো। দুটো পেনশন খা আর ভুলে যা। ভুলে যাওয়া কি এতই সোজা? তোর মতো কঠোর হৃদয় নাকি আমার? আমার এই কোমল হৃদয়ে শুধু তোমার বসবাস। হ্যাঁ, তমা, রমা, সুচিতা, পারুল, শিমুল, সব নারীদের বসবাস তোর ওই ছোট্ট কোমল হৃদয়ে। সব জানা আছে আমার, এখন মুখ খুলাস না। তোর নীতিবাগীশ বোন জানে তোর এই কীর্তিকলাপের কথা। একদম না, ওর সামনে কখনো বলিস না দোস্ত। জানলে আম্মুকে বলে দিবে, তারপর আম্মু আমাকে বাসা থেকে বের করবে। জানানো উচিত। মেজবা থেমে গিয়ে বলে, জাস্ট সো, একটাই তো জীবন, অ্যান্ড মুভ অন। চেষ্টা করছি দোস্ত, এখন নদীর পাড়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া নিচ্ছি, মন শান্ত করছি। হ্যাঁ, মেডিটেশন কর, মন থেকে সবগুলো মেয়েকে ধাক্কা দিয়ে বের কর। করতে না পারলে সামনে নদীতে ঝাঁপতে। আমার সামনে আসিস না আর। রাগ করিস না দোস্ত, আমি এবার সত্যি একজনের প্রতি লয়াল হব দেখিস। কসম করে বলছি। মিটপা একটা দীর্ঘশ্বাস ছেড়ে কল কাটলো। জেমির আজ ঘুম থেকে উঠতে দেরি হলো। আফসার নেই, সকালে উঠে জিমে চলে গেছে।
আজও অফিসে যাবে না, ম্যানেজারকে গতকালই সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে এসেছে। আজকের দিনটা ম্যানেজারই সামলে নেবে। জেমি উঠে ফ্রেশ হয়ে নিল। সাধারণত এই বাড়িতে ওর তেমন কোনো কাজ নেই, এমনকি রান্নাঘরেও না। আজ ওদের বাসায় মেজবাতেই পরিবারের সবার আসার কথা। জেমি চেয়েছিল অন্তত আজকের দিনটাও রান্নাঘরে টুকটাক কাজে সাহায্য করবে, কিন্তু আফসানের জন্য সেটাও হলো না। এখন বাজে 11:30। এতক্ষণে বোধহয় রান্নাঘরের অধিকাংশ কাজ শেষ। ও দ্রুত বের হয়ে রান্নাঘরে গেল। গিয়ে দেখলো আসলে প্রায় সব সব কাজ শেষ। জেমিকে রান্নাঘরে দেখে ওর শাশুড়ি ধমক দিয়ে বললেন, তুমি এখানে কেন বৌমা? তোমার রান্নাঘরে কোনো কাজ নেই, ঘরে যাও, ঘরে গিয়ে চুপচাপ বসে থাকো। জেমি ধমক খেয়ে রান্নাঘর থেকে বের হয়ে এলো। বিয়ের এত বছরে ওকে এই বাড়ির কেউ রান্নাঘরে ঢুকতে দেয়নি, সবসময় বিশ্রাম করতে দিয়েছে। এজন্য জেমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করে। এমন শ্বশুরবাড়ি কজনই বা পায়। জেমি বিড়বিড় করে, স্বামীটা বাদে সবাই ভালো। অমন স্বামী থাকলে শত্রুর প্রয়োজনও পড়ে না। হিন্দি সিরিয়ালে শাশুড়ি ননদ সবার রোল একাই প্লে করে। জেমি ঘরে এসে এলোমেলো ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখছিল। সে সময় দ্রুত পায়ে আফসান ঘরে প্রবেশ করলো। খুব তাড়া দেখিয়ে বলল, জেমি, আমার ব্ল্যাক শার্ট আর অ্যাশ ফর্মাল প্যান্টটা বের করে দাও তো, ইমিডিয়েট। জেমি ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে পড়ল। শার্ট প্যান্ট বের করে দেবো মানে? কোথায় যাবেন এখন? অফিসে। অফিসে এখন? জেমি চরম অবাক হলো। আফসান প্রতিক্রিয়াহীনভাবে জবাব দিল, হ্যাঁ, একটা সিরিয়াস প্রবলেম হয়ে গেছে, আমাকে এখন যেতেই হবে। আফসান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়াতেই জেমি পেছন থেকে ওর হাত টেনে ধরল। আফসান ঘাড় ঘুরিয়ে বিরক্ত গলায় বলল, লেট হয়ে যাচ্ছে আমার, ডিস্টার্ব করো না এখন। আপনার আজকের দিনটা অফিসে যেতে হবে আফসান। আজ তো আপনার বাসায় থাকার কথা ছিল। আমার বাসায় সবাই আসছে, তারপর আপনি কিভাবে চলে যান? তুমি কি কথা বোঝো না জেমি? আমার যাওয়াটা জরুরি। কোম্পানির হেড আমি, আমাকেই তো সিরিয়াস ইস্যুগুলো সামলাতে হবে। তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন? জেমি ওর হাত ছেড়ে দিল। কঠোরভাবে বলল, ঠিক আছে, আপনি আপনার বিজনেসই সামলান। আজকের পর থেকে আমার আর আমার ছেলের কোনো খোঁজ খবর নেবেন না। কথাটা শুনে আফসান কয়েক মুহূর্ত তাকিয়ে রইল ওর দিকে। তারপর রিডিকিউলাস বলে ওয়াশরুমে চলে গেল তোয়ালে নিয়ে। জেমিও শার্ট প্যান্ট বের করে বিছানার উপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল। আকশা ঘরে দরজা ভেজিয়ে ভেতরে তৈরি হচ্ছিল। শাড়ি পরছেও। ওর কাছে অকেশন মানেই শাড়ি। এর বাইরে অন্য কোনো পোশাকের কথা ভাবতেই পারে না। শাশুড়ি বেগুনি রঙের জামদানি শাড়িটা চেয়ে নিয়ে এসেছে আকশা। ওর শাশুড়ি এমন একজন মানুষ যে তার কাছ থেকে কোনো কিছু চাইতে দ্বিধা হয় না ওর। বেগুনি শাড়ি তো পরে নিয়েছে, তবে এর সাথে ম্যাচিং জুয়েলারি খুঁজে পাচ্ছে না আকশা। ও নিজের জুয়েলারি বক্স ঘেটে দেখেছে। বিরক্তি ঠেকছে রীতিমতো। কপালের ঘাম মুছে আরেকটা ড্রয়ার খুলেছে সবে, তখনই খট করে দরজা খোলার শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে দেখলো মেজবা ভেতরে এসে ফোনটা বিছানার উপরে ছুঁড়ে বসলো একপাশে। একটু পরেই রওনা হবে সবাই, অথচ লোকটা এখনো তৈরি হয়নি। অবশ্য সেই সব নিয়ে মাথা ঘামাতে চায় না আকশা। মেজবার কোনো বিষয় নিয়ে এখন তার আগ্রহ নেই ওর। ও নিজের কাজে ব্যস্ত। ড্রেসিং টেবিলের উপরে জুয়েলারি বক্স থেকে সেখান থেকে বেছে বেছে গহনা, দুল আর চুড়ি বের করছে। হঠাৎ পেছন থেকে শোনা গেল, কি করছো? আকশা ঘাড় ঘুরিয়ে মেজবার প্রশ্নের জবাবে বলল, দেখতে পাচ্ছেন না কি করছি? কাছে আসো, দেখছি। ছি। আকশা মুখ ঘুরিয়ে নেওয়ার আগেই মেজবা বলে উঠল, কাল রাতে তো ঘুমাতে দাওনি বিছানায়, বললে তোমার সাথে বিছানায় ঘুমালে নাকি তুমি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিবে, সাথে এই পুরো বাড়িতেও আগুন লাগাবে। তোমার অত্যাচারে অত্যাচারিত হয়ে আমাকে চেয়ারে ঘুমাতে হলো। এখানে ঘাড়ে ব্যথা হয়ে গেল। এখন এটা সুরাহা কি করবে? আমি কি জানি। ঘাড়ে ব্যথা যেহেতু তোমার জন্য হয়েছে, তাই ঠিকও তুমিই করবে। এসে মালিশ করে দিয়ে যাও। মেজবা ঘাড়ে হাত বুলাতে বুলাতে শান্ত গলায় কথাটা বলল। বিপরীতে আকশা সরাসরি বলে দিল, পারবো না। পারবো না কথাটা শুনেও মেজবা তোয়াক্কা করলো না। ও এবার কিছুটা হুমকি সুরে বলল, এইবার শেষ বলছি, শেষবার বলছি, কাল রাতে যা করেছে তার জন্য কিছু বলিনি, কিন্তু এখন আমার ঘাড়ের ব্যথা ঠিক না হলে তুমি আস্ত থাকবে না। আকশার হাতটা এবার থমকে গেল। ও পাশ ফিরে মেজবাকে এক পলক দেখলো। তারপর হঠাৎ কি মনে করে মৃদু হেসে বলল, আচ্ছা, করে দিচ্ছি মিউটিস। আকশা সরিষার তেলের বোতলটা নিয়ে বিছানার উপরে মেজবার পেছনে উঠে বসলো। ওকে উঠে বসতে দেখে মেজবা পরনে জলপাই রঙা স্যান্ডো গেঞ্জিটা নিচের দিক থেকে টেনে কিঞ্চিত উপরে ধরে বলল, গেঞ্জি খুলবো? ব্যথা আপনার ঘাড়ে, বুকে পিঠে নয় যে গেঞ্জি খুলতে হবে? মেজবা বেপরোয়াভাবে জবাব দিল, ওকে, আমি ভাবলাম তুমি আবার মালিশের নাম করে আমার বডি দেখতে চাও কিনা। এই সুযোগ যাতে হাতছাড়া না হয় সেই ব্যবস্থাই করছিলাম, কিন্তু তুমি তো সুযোগ পেয়েও হাতছাড়া করে ফেললে। সো স্যাড। প্রয়োজন নেই, আপনার বডি দেখার ইচ্ছা আমার নেই। আপনার কলিগদের চেয়ে তাকান। তওবা আস্তাগফিরুল্লাহ। আমি কি গে নাকি যে ওদের দেখাবো? তুমি একজন মেয়ে মানুষ, তোমাকে দেখানো যেতেই পারে, কিন্তু ওদেরকে ছি। মেজবার কথা যেন গায়ে মাখল না আকশা। ও সরিষা তেলের বোতলের ছিপি খুলে অল্পখানি তেল হাতের তালুতে ঢেলে সেটা দুই হাতে ভালোভাবে মাখিয়ে এরপর মেজবার ঘাড়ে হাত দিল।
প্রথম চোটে আকশা আলতো হাতে নরমভাবে মালিশ করতে লাগলো। মেজবা মৃদু হেসে সামনে থেকে বলল, জীবনে এই একটা ভালো কাজ করছো, গুড। কথাটা বলার কয়েক মুহূর্তের মধ্যে মেজবার ঘাড়ে জোরে চাপ প্রয়োগ করতে লাগলো আকশা, এক প্রকার গলা টিপে ধরার মতো। মেজবার সামনে থেকে চেঁচিয়ে বলল, ভাই কি করছো, মেরে ফেলবে নাকি? আকশা পেছন থেকে আরো জোরে চাপ প্রয়োগ করে বলল, ঘাড়ে খুব ব্যথা না আপনার? সেটা পার্মানেন্টলি নিরাময় করার ব্যবস্থা করছি শুধু। মরে গেলে না থাকবে ঘাড়, আর না থাকবে ঘাড়ে ব্যথা। তুমি মারলে তো আমি সহস্রবারও মরতে রাজি। সামনে থেকে প্রত্যুত্তরটা আসা মাত্রই আকশার শক্ত হয়ে থাকা হাতটা নরম হয়ে এলো। ধীরে ধীরে হাত সরিয়ে নিতেই মেজবা এবার কপ করে ওর হাত ধরে বসলো। একটানে সামনে কোলের উপরে এনে ওর কোমর চেপে ধরে ক্রূর হেসে বলল, তোমরা মেয়েরা বড্ড নাজুক, সামান্য কথাতেই দুর্বল হয়ে পড়ো। ইউ নো না, মেজবা ইফতিকার সম্মোহন জানে। এই শোনো না প্লিজ, তোমরা প্রতিদিন গল্প শুনেই চলে যাও, একটা সাবস্ক্রাইব করে যাও না?